আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাচ্চা কাচ্চারা কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আমাকে ঠিকঠাক মতো হোপফুলি দেখতে পারতেছো? হোপফুলি আমার কথাগুলো তোমাদের কান পর্যন্ত ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে। আশা করি অল ক্লিয়ার রয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থেকে থাকে, অর্থাৎ দেখা যায়, বোঝা যায় এবং শোনা যায়, তাহলে আমাকে একটা কাজ করবা। তোমরা এখন না কমেন্ট করতে পারতেছো না, এর অন্যতম কারণ হচ্ছে তোমাদের যখন কমেন্ট সেকশনটা অন করে দেয়া হয় তখন যেটা হয়, অনেক উল্টাপাল্টা কমেন্ট করে অনেক স্টুডেন্ট। ধরো, তোমার কি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া যাবে, তোমার ফেসবুক আইডিটা দাও, তুমি আমার সাথে কথা বলো, বা তুমি কি আমার বন্ধু হবে, এরকম অনেক আজে বাজে টাইপের কমেন্ট দেখা যায়। তো এই টাইপের কমেন্ট গুলো বন্ধ করার জন্য আসলে হচ্ছে আমরা আপাতত কমেন্ট সেকশনটা বন্ধ রেখেছি, পরবর্তীতে কোনো একটা সময় খুলে দেওয়া হবে। বাট এখন যেহেতু আমি তোমার কোনো কথা শুনতে পারতেছি না বা দেখতে পারতেছি না, আমি তোমাদেরকে একটা পোল দিব। যদি সবকিছু ক্লিয়ার থাকে, অর্থাৎ অল ক্লিয়ার হয়, অল ক্লিয়ার হয়, তাহলে তোমরা একটু কষ্ট করে যে কাজটা করবা, ইয়েস দিবা। আর যদি ক্লিয়ার না হয় তাহলে নো দিবা, যে ক্লিয়ার নয়। ক্লিয়ার নয় যদি এটা হয় তাহলে আসলে কি দিবা, নো দিবা। যদি অল ক্লিয়ার হয় তাহলে কি করবা, অল ক্লিয়ার হইলে বলবা যে হ্যাঁ ভাইয়া ইয়েস হয়েছে। আর ক্লিয়ার যদি না হয় তাহলে হচ্ছে না, এটা আসলে ক্লিয়ার হয়নি। তো একটু আমাকে জানাও যে ভাইয়া সবকিছু অল ক্লিয়ার হয়েছে কিনা, দেখা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা। দেখো, আমি তোমাদের কাছে পোল দিয়ে দিয়েছি। পোলের মধ্যে কষ্ট করে তুমি তোমার উত্তরটা একটু জানিয়ে দাও। ঠিক আছে, তোমরা 88% স্টুডেন্টরা বলতেছো সবকিছু অল ক্লিয়ার রয়েছে, তাহলে ধরে নিলাম তোমরা আমার কথা সবকিছু ক্লিয়ারলি শুনতে পারতেছো। যারা আমার ভয়েস থেকে শুরু করে বাকি সব জিনিস শুনতে পারতেছো না, দেখতে পারতেছো না, অল ক্লিয়ার নাই আসলে, তাদের ক্ষেত্রে আমি ধরে নিলাম যে তোমাদের আসলে নেটওয়ার্ক ইস্যু হতে পারে। তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের ফোনের ডিভাইসের নেটটা বন্ধ করে দিয়ে আবার অন করতে পারো, বা অন্যভাবে একটু ট্রাই করতে পারো, কারণ তোমার ডিভাইসে বা নেটওয়ার্কগত কোনো ইস্যু হতে পারে। সো আমরা আজকে, তোমরা যেহেতু ক্লাস 9-এ উঠেছো নিশ্চয়ই, সো 9-এ যেহেতু তোমরা দেখবা, 9-এ কিন্তু তোমরা 9-এ পড়তেছো এখন, রাইট? বা 9-এ উঠেছো, যেটাই হোক না কেন, সো তুমি যেটাই করো না কেন, তোমার একটা জিনিস আমি তোমাকে বলে দিই ভাইয়া, সেটা হচ্ছে 9-এর রসায়ন বই বলতে কি বোঝায়, বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়া যেখানে পড়বা, বিভিন্ন বিক্রিয়া টিক্রিয়া হয়। কিরকম বিক্রিয়া? ধরো, আমাদেরকে প্রতিদিন সকালবেলা উঠে পেস্ট দিয়ে দাঁত ব্রাশ কেন করতে হয়? এটা কি কখনো ভেবে দেখেছো যে ভাইয়া পেস্ট দিয়ে কেন ব্রাশ করি? আমি তো অন্যভাবে করতে, পানি দিয়েও তো ব্রাশ করতে পারতাম, কিন্তু পেস্ট দিয়েই কেন দাঁতটা ব্রাশ করতে হয়? অথবা তোমার যখন মাথার মধ্যে অনেক চুলকা চুলকি করে, অথবা হচ্ছে মাথার মধ্যে অনেক কেমন লাগতেছে, তুমি কি করো? শ্যাম্পু দাও, শ্যাম্পু দেওয়ার পরবর্তীতে সেটা ভালো করে ওয়াশ করে ফেলো। তো তখন আসলে জিনিসটা কি হয়, তোমার মাথার চুলগুলো অনেক বেশি কি বলে এটাকে, মানে অনেক বেশি উজ্জ্বল হয়। হ্যাঁ, তোমার ভাল লাগে মাথার মধ্যে। তো কেন মাথার মধ্যে শ্যাম্পু দিলে তোমার মাথার মধ্যে ভালো লাগা কাজ করে? অথবা গোসল করার সময় কেন তুমি সাবান ইউজ করো? তুমি সাবানের পরিবর্তে তো মাটিও ব্যবহার করতে পারতে। এই যে বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে চিন্তা ভাবনা, এইগুলো আসলে আলোচনা করা হয় রসায়নের মধ্যে। যে আমাদের চারপাশে যে জিনিসগুলো ঘটনা ঘটে, যেমন আর একটা সহজ উদাহরণ দেই, সেটা হচ্ছে ধরো, কখনো আব্বু আম্মুকে দেখেছো, আম্মুরা বিশেষ করে যেটা হয়, প্রেসার কুকারের মধ্যে শীষের মধ্যে শি করে একটা শব্দ হয়। আবার খেয়াল করবা, যখন গ্যাসের সিলিন্ডার থাকে, গ্যাসের সিলিন্ডারের সামনে যদি তুমি ওই ফুটা দিয়ে আগুন ধরায় দাও, গ্যাসের সিলিন্ডার কিন্তু বাস্ট হয়ে যাবে, বিশাল জোরে শব্দ হবে। আবার টায়ার যখন ফুটে যায়, ফ্রাস করে জোরে একটা শব্দ হয় না? তো এই যে ব্যাপারগুলো, যে ঘটনাগুলো যে ঘটে, যে বা তুমি শরীরের মধ্যে ইনজেকশন দাও, ধরো তোমার শরীরটা অনেক খারাপ, তুমি একটা নাপা এক্সট্রা খাইতে যাচ্ছ বা প্যারাসিটামল খেতে যাচ্ছ, তো এই যে ওষুধগুলো তুমি
তুমি তোমার শরীরের মধ্যে নিচ্ছ। তো এইগুলো বিভিন্ন রকম বিক্রিয়া হয়। তো এই যে টাইপের জিনিসপত্র নিয়ে যেই শাখায় আলোচনা করা হয় সেটাই হচ্ছে রসায়ন। আজকে রসায়নের একটা ডেমো ক্লাস। ডেমো ক্লাস মানে হচ্ছে তুমি এই ক্লাসটা দেখে সিদ্ধান্ত নিতে পারো তুমি কি আসলে 10 মিনিট স্কুলের আসলে অনলাইন ব্যাচে ভর্তি হবা কি হবা না, কিরকম লাগে তোমার ক্লাস, আসলে এটার জন্য এই ক্লাসটা অ্যারেঞ্জ করা। সো দেখো আমরা আসলে আজকে পড়াশোনা করবো পদার্থের অবস্থা নিয়ে। পদার্থের অবস্থায় মানে কি, পদার্থের অবস্থার জিনিসটা কি, পদার্থ কয় রকমের থাকতে পারে। একটা জিনিস দেখো, অধ্যায় শুরুতে যদি আমি তোমাকে বলি, প্রথমে বলছে পদার্থের অবস্থা নিয়ে কথাবার্তা বলতে। তো একটা জিনিস মনে রাখবা, পদার্থ জিনিসটা কি, পদার্থ জিনিসটা হচ্ছে দুইটা জিনিস যার মধ্যে থাকবে তাকে আমরা পদার্থ বলবো। কি কি জিনিস ভাইয়া, সবসময় মনে রাখবো আমরা পদার্থের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা জিনিস হচ্ছে ভর থাকবে আর একটা জিনিস হচ্ছে আয়তন থাকবে। সো যার ভর এবং আয়তন দুইটা জিনিস আছে তাকে আসলে আমরা কি বলবো, পদার্থ বলবো। সো দেখো একটা জিনিস চিন্তা করো যে তুমি কি পদার্থ নাকি অপদার্থ। তোমার একটা ভর আছে, চিন্তা করলাম তোমার ভর হচ্ছে 50 কেজি, আবার তুমি নির্দিষ্ট একটা আয়তন জায়গা জুড়ে আসলে অবস্থান করতেছো না। উত্তর হচ্ছে হ্যাঁ। তো তুমি যেহেতু একটা নির্দিষ্ট জায়গা জুড়ে অবস্থান করতেছো, সুতরাং তোমার একটা আয়তন আছে, তার মানে তুমি একটা পদার্থ। যেমন আমার মনে পড়ে ছোটবেলা আমার আম্মু আমাকে অনেক মারতো। কেন মারতো, কারণ হচ্ছে আমাকে আম্মু পড়তে বসাই দিত, আমি উঠে খেলতে চলে যাইতাম। তো ধরো একদিন হচ্ছে গিয়ে আমার আম্মু হচ্ছে আমাকে মারার জন্য দৌড় মারছে, খেলতে গেছি, আমার আম্মু আমার পিছনে ছুটতেছে এবং বলতেছে অপদার্থ কোথাকার, তুই মানুষ হইলি না, হ্যাঁ পড়তে বসাই দিয়ে হচ্ছে গিয়ে গেলাম, তুই হচ্ছে পড়াশোনা ছেড়ে উঠে গেলি, অপদার্থ কোথাকার। আমি তখন থেমে তাকে বললাম যে দেখো আমি কিন্তু অপদার্থ না, আমি একটা পদার্থ। আমার মা বললো কেমনে, বলতেছে যে দেখো পদার্থ হওয়ার শর্ত ভর এবং আয়তন দুইটা জিনিসই থাকতে হয়। তো আমার একটা ভর আছে 50 কেজি এবং আমার একটা আয়তন আছে, আমি তো জায়গা জুড়ে আছি, তাহলে আমার একটা আয়তনও আছে, তাহলে আমি কিন্তু পদার্থ। তুমি কিন্তু আমাকে ভুল বলছো, তুমি পড়াশোনায় ফাঁকিবাজি করেছো। আমার মা তো পাইছে আমাকে দাঁড় হওয়া অবস্থায়, কানের নিচে দুইটা থাপ্পড় দিয়ে বলছে চল পদার্থ, পড়তে বসে এবার। তো যাই হোক, তো পদার্থ হওয়ার জন্য কয়টা শর্ত থাকে, পদার্থ হওয়ার জন্য শর্ত থাকে দুইটা, একটা জিনিস হচ্ছে ভর থাকতে হবে, আয়তন থাকতে হবে। মজার বিষয়, পদার্থ দুনিয়ার বুকে কত রকমের হতে পারে। পদার্থ ধরো তুমি একটা পদার্থ, আমি একটা পদার্থ, এটাও একটা পদার্থ, রাইট। সো একটা বলতে পারো যে একটা বলতে পারো যে জড় পদার্থ আর একটা অজড় পদার্থ। জড় মানে কি, অজড় মানে কি, ওইগুলোতে যাবো না। কিন্তু অবস্থা ভেদে যদি আমি পদার্থের জিনিস চিন্তা করি যে ভাইয়া আমার অবস্থা ভেদে মানে পদার্থের অবস্থা কত রকমের হতে পারে, তখন আমি বলবো যে ভাইয়া পদার্থের অবস্থা 3 রকমের হতে পারে। কয় রকমের হতে পারে, পদার্থের অবস্থা 3 রকমের হতে পারে। প্রথম যে অবস্থাটা, তোমরা কেউ বলতে পারো পদার্থের অবস্থা কত রকমের হতে পারে? 3 রকমের। পদার্থ হতে পারে কঠিন, পদার্থ হতে পারে তরল, পদার্থ হতে পারে গ্যাসীয়। তাহলে পদার্থ কয় অবস্থায় থাকতে পারে? 3 অবস্থায় থাকতে পারে। একটা হতে পারে কঠিন, মানে তো বুঝছি, এই যে দেখো এই যে এর একটা ভর আছে, আয়তন আছে, কিন্তু এ তো শক্তপোক্ত। এই যে আমার যে কলমটা দেখতেছো এটা কিন্তু অনেক শক্তপোক্ত একটা জিনিস। এরকম যদি শক্ত টাইপের কোনো জিনিস থাকে তোমার কাছে, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আসলে কঠিন পদার্থ বলবো। আমার কাছে যদি পানি টাইপের জিনিস থাকে, তরল, পানি, পানি তরল, রক্ত তরল, তারপর হচ্ছে যে কোনো জুস তরল, রাইট, হ্যাঁ, শরবত তরল। এরকম তরল জিনিসপত্র থাকলে সেই পদার্থটাকে বলবো তরল। গ্যাসীয় পদার্থ, যেমন আমি গ্যাসের উদাহরণ কি দিতে পারি, সিলিন্ডারের মধ্যে দেখো না গ্যাস থাকে। তারপর গাড়ি চলাচল তো দেখেছো, গাড়ি চলাচল করা দেখোনি, গাড়ির টায়ারের ভিতরে পাম্প দেয়া থাকে, সেটার মধ্যেও কিন্তু গ্যাসই থাকে আসলে। সো এরকম টাইপের যদি কিছু, বেলুন, বেলুনের মধ্যেও কিন্তু গ্যাস থাকে। সো জিনিসটা কি, তাহলে আমরা বলতে পারলাম যে ভাইয়া আমাদের পদার্থ হওয়ার শর্ত হচ্ছে ভর এবং আয়তন থাকবে। পদার্থ দুনিয়ার বুকে 3 রকমের হতে পারে, একটা কঠিন, একটা তরল, আর একটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। বলতো এই জিনিসগুলো তো 6, 7, 8, 9 পড়ে এসেছো, তারপর একবার রিক্যাপ বা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম, যাতে করে তোমার আসলে সব জিনিস মনে পড়ে। আসলে এটা কিন্তু আমরা রিভাইজ করলাম। কেমন বলতো, এই পর্যন্ত কি সবাই ঠিকঠাক বুঝতে পেরেছো? বলতো, তোমাদেরকে একটা পোল দিয়ে দিচ্ছি। বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী।
ঠিক আছে, ধরে নিলাম তোমরা সবাই বুঝতে পেরেছো। হোপফুলি এইগুলো তোমরা পারবা ইনশাল্লাহ। এখন শুনো, এই যে দেখতে পারতেছো কৃতি সংবর্ধনা, এটাতে কারা কারা আসতে পারে জানো? তোমরা যারা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হয়েছো, যারা অনলাইন ব্যাচে ভর্তি রয়েছে, তাদের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তারাই আসলে আমাদের সাথে দেখা করতে আসে ঢাকায়, সবাই একসাথে করে অনেক মজা করি। তো এরকম করে যদি পার্টিসিপেট করতে চাও, মেডেল আছে তাদের। তো আমরা একসাথে আসলে তোমার ফার্স্ট সেকেন্ড থার্ডের যে ভালো লাগাটা সেটা আসলে উদযাপন করতে চাই আসলে। সো অনলাইন ব্যাচে যারা আসো, যেমন দেখো এই 2025 সালে, এটা কিন্তু 26 সাল, এখানের মধ্যে যারা প্রায় 3000-এর মতো স্টুডেন্ট যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তাদের কিন্তু আমরা নিয়ে এসেছিলাম। এবং তারা এখানের মধ্যে তোমরা যে দেখতে পারতেছো, এখানে 3000 নাই, কিন্তু এখানে অনেক আছে এরকম, 9-এর আছে, 10-এর আছে, 6-এর আছে, 7-এর আছে, 8-এর আছে। এটা হচ্ছে তোমাদের ব্যাচে ফ্রেন্ডদের, অন্যান্য ফ্রেন্ডরা। ঠিক আছে, তোমরা কিন্তু হচ্ছে তোমাদের জন্য কিন্তু আমাদের মাস্টার বুকও আছে। আসলে মাস্টার বুক থাকলে আর অন্য কিচ্ছু লাগে না, কিচ্ছু বলতে কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না, বুঝতে পেরেছো আমার কথা? সো চলো, আমরা কিভাবে ভর্তি হব ভাইয়া অনলাইন ব্যাচে? যারা যারা ভর্তি নেই, জাস্ট একটা কষ্ট করে কল করবা 16910, এই নাম্বারে যদি তুমি কল করো একটু কষ্ট করে, এরা সবকিছু বুঝিয়ে দিবে তোমাকে। এরা সবকিছু বুঝিয়ে দিবে যে কিভাবে কিভাবে ভর্তি হবা, কিভাবে কিভাবে কি করতে হবে আসলে। সো চলো আমরা পড়াশোনাতে ব্যাক করি। সো দেখো, আমি যেটা বলতেছিলাম, এই অধ্যায়ে অনেকগুলো টপিক রয়েছে। একটা হচ্ছে পদার্থের অবস্থা, গতিতত্ত্ব, ব্যাপন, নিঃসরণ, মোমবাতির জ্বলন, গলন, স্ফোটন, পাতন। আমরা ব্যাপনটার দিকে আজকের ক্লাসের মধ্যে একটু বেশি ফোকাস করব। ব্যাপন জিনিসটা কি, বাট আমরা একটু টুকটাক পদার্থের অবস্থা, গতিতত্ত্ব, এই জিনিসগুলো নিয়ে একটু জাস্ট হালকা করে কনসেপ্ট নেই, তার পরবর্তীতে ইনশাল্লাহ ব্যাপনের দিকে চলে যাব। সো চলো আমরা শুরু করি, আসলে আমরা পড়াশোনা শুরু করি তাহলে। যেমন এখানের মধ্যে দেখো একটা ছোট্ট প্রশ্ন দিয়েছে প্রথমে, আমি এতক্ষণ ধরে যা পড়ালাম এটার উপর আমি তোমাদেরকে একটা কুইজ দেই। সাধারণত পদার্থ সাধারণত কোন অবস্থায় থাকে? এটা চট্টগ্রাম বোর্ড 2017 সালে একটা প্রশ্ন এসেছিল এই অধ্যায়টা থেকে। তোমাদেরকে একটা পোল দেই, দেখি তো তোমরা যে বললে একটু আগে আমার পড়াটা বুঝেছ, এটার উত্তরটা দাও তো দেখি কতজন উত্তর করতে পারো। সাবাস। পদার্থের অবস্থা থাকতে পারে তিনটা, একটা হচ্ছে কঠিন, আরেকটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে গ্যাসীয় অথবা বায়বীয়। হোপফুলি তোমরা বুঝতে পেরেছ। তার পরবর্তীতে দেখো কোনটি, এরকম টাইপের অনেক জিনিস আসে যে বলে যে কোনটি পদার্থ নয়। এটাও দেখো বোর্ড পরীক্ষায় আসে একটা প্রশ্ন, পদার্থ নয় কোনটা। এই টাইপের যখন তোমাকে প্রশ্ন পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করবে, তুমি কোন জায়গায় ফোকাস করবা? দেখবা কোন জিনিসগুলোর দুইটা শর্ত, একটা হচ্ছে ভর থাকতে হবে, আর একটা হচ্ছে আয়তন থাকতে হবে। ভর এবং কি থাকতে হবে? আয়তন। কারণ তুমি দেখবা বায়ুর কিন্তু একটা ভর আছে, আমরা হয়তো বুঝি না। বাতাস, শরীরে একটা বাতাস, ঘরের মধ্যে যদি বাতাস বয় তাহলে শরীরের মধ্যে বাতাসটা লেগে যায় না? তার মানে এটার ভর এবং আয়তন দুইটাই আছে, তার মানে এটা একটা পদার্থ। তার পরবর্তীতে পানির কথা যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, পানির একটা নির্দিষ্ট ভর আছে না? পানিটাকে যেই পাত্রে রাখা হয় তার আয়তন দখল করে। তার পরবর্তীতে দেখো চাঁদকে যে আমরা এই পৃথিবী থেকে চাঁদটাকে যে আমরা দেখি, চাঁদের নির্দিষ্ট একটা আয়তন আছে না? এবং চাঁদের তো একটা ভর আছে, একটা উপগ্রহের তো একটা ভর আছে। তার মানে এই তিনটা জিনিস, বায়ু, পানি, চাঁদ,
এগুলো কিন্তু ভর আছে, তাহলে ভর নাই কার বলতো? আলোর ভর প্রায় শূন্যের কাছাকাছি, এর ভর নাই বললেই চলে। তোমার কি শরীরের মধ্যে কখনো লাইট দিলা, হ্যাঁ রাতের বেলা লাইট দিলে মনে হয় চোখের মধ্যে আলো লাগতেছে, বাট এটা কি কখনো ফিল করা যায় যে ধরো রুমের মধ্যে যে এখন লাইট লাইট দিলে শরীরের মধ্যে ধাক্কা লাগে কোনো কিছু? তার কোনো ভর নাই, ভর প্রায় শূন্যের কাছাকাছি। তো যেহেতু আলোর কোনো নির্দিষ্ট ভর নাই, তার আয়তন ধরো যেখানে রাখলাম তার আয়তনটা ধারণ করলো, আচ্ছা বুঝলাম, কিন্তু তার কিন্তু কোনো ভর নাই, যার কারণে আসলে আলো কিন্তু কোনো আসলে পদার্থ নয়। এইগুলো জিনিস কিন্তু একটু চিন্তা করে উত্তর দিতে হবে। মনে হইতে পারে আচ্ছা পদার্থ মানে ভর আয়তন, এই দুইটা জিনিস মুখস্থ করলে হবে না। তোমরা বড় হয়েছো, চিন্তা করতে শিখতে হবে, চিন্তা করে উত্তর করতে হবে, কেমন? হোপফুলি তোমরা পারবা। তার পরবর্তীতে দেখো নিচের কোনটি সঠিক। এই যে দেখো তো, ভালো করে খেয়াল করো তো কোনটা সঠিক। যেমন এখানে দেখো গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, তরল পদার্থের আয়তন আছে, আকার নেই। তরল পদার্থকে চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পায়, কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন নেই। কোনটা সঠিক বলছে? এখন দেখো ভালো করে খেয়াল করো, গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন আছে। তুমি আমাকে বলো তো ভাইয়া, গ্যাস যে পদার্থগুলো তাদেরকে আমরা ধরো সিলিন্ডারের মধ্যে যখন গ্যাস রাখি, গ্যাসটা ওই সিলিন্ডারের যে আকৃতি সেটা ধারণ করে না? উত্তর হচ্ছে হ্যাঁ। তাহলে গ্যাসেরও কিন্তু নির্দিষ্ট একটা আয়তন আছে, বলছে কোনটা সঠিক সেটা দেখাও। তাহলে গ্যাসীয় পদার্থের কিন্তু নির্দিষ্ট আয়তন আছে, তাহলে এটা পদার্থ হইতো কেমনে? গ্যাসটা পদার্থ তো, কঠিন তরল গ্যাস, তাহলে তিনটাই তো পদার্থ। পদার্থ হওয়ার শর্তই হচ্ছে ভাইয়া নির্দিষ্ট আয়তন থাকতে হবে। তাহলে এর নির্দিষ্ট পরিমাণ কি আছে বলতো ভাইয়া? একটা আয়তন আছে। বুঝাইতে পারছি? হোপফুলি তোমাকে বুঝাইতে পারছি। তারপরে দেখো আন্তঃকণা আকর্ষণ বল কোনটা সব থেকে বেশি। কি বলেছে? আন্তঃকণা আকর্ষণ বল সব থেকে বেশি। এই টাইপের প্রশ্ন যখন আসবে, আকর্ষণ, দেখো একটা জিনিস মনে রাখো, আন্তঃকণা আকর্ষণ জিনিসটা কি? আন্তঃকণা আকর্ষণ এই জিনিসটা কি হয় কি জানো? একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আন্তঃকণা আকর্ষণ মানে হচ্ছে, চিন্তা করো, চিন্তা করো তোমার কাছে একটা পাত্র আছে, পাত্রের মধ্যে অনেকগুলো অণু আছে। অনেকগুলো কি আছে? তো এখানে একটা অণু, এখানে একটা অণু, এখানে একটা অণু, এখানে একটা অণু, এখানে অণু, এখানে অণু, এখানে অণু, এখানে অণু, এখানে অণু, এখানে অণু। ধরো এখানে পাত্রের মধ্যে অনেকগুলো অণু আছে, তো এদের একজন আর আরেকজনের মধ্যে না আকর্ষণ থাকে বাবা। এদের একজন আরেকজনের মাঝখানে ধরো এর সাথে এর একটা আকর্ষণ, এর সাথে এর একটা আকর্ষণ, এর সাথে এর, এর সাথে এর, ধরলাম এর সাথে এর, এর সাথে এর, মানে প্রত্যেকটা কণার সাথে প্রত্যেকটা কণার একটা মানে অদৃশ্য আকর্ষণ, যেটা তুমি দেখতে পারো না। এই যে দেখো এরকম একটা আকর্ষণ থাকে। এই যে দেখো ভালো করে খেয়াল করো, এই যে দেখো একটা কণার সাথে আরেকটা কণার এই যে আমার আকর্ষণটা আছে না, এই আকর্ষণটার নামই হচ্ছে আন্তঃকণা আকর্ষণ। বুঝাইতে পারছি? তাহলে আন্তঃকণা আকর্ষণ মানে কি ভাইয়া? একটার সাথে আরেকটার মধ্যে আকর্ষণ, একটার সাথে আরেকটার যদি আমার আকর্ষণ হয় সেটাকে বলা হয় আন্তঃকণা আকর্ষণ। তাহলে এই কণার সাথে এটার আকর্ষণ, এটার সাথে এটার আকর্ষণ, এটার সাথে, এই যে প্রত্যেকটা একজনের সাথে আরেকজনের যে আকর্ষণ রয়েছে, সেই আকর্ষণটাকে আমরা আদর করে কি বলি? আন্তঃকণা আকর্ষণ। এই আকর্ষণটাকে কি বলবো? আন্তঃকণা আকর্ষণ। এখন মজার ব্যাপারটা কি জানো? ধরো আন্তঃকণা আকর্ষণটাকে যদি আমরা একটু সাইডে রেখে দিই, ধরো এটা হচ্ছে আমরা বুঝলাম ভাইয়া আন্তঃকণা আকর্ষণ, খুবই ভালো কথা ভাইয়া। এই জিনিসগুলো হচ্ছে আন্তঃকণা আকর্ষণ মানে কি? একজনের সাথে আরেকজন লেগে থাকা। বুঝাতে পেরেছি? দেখো আমি যদি বলি তিন ধরনের পদার্থ আছে, একটাকে বলতে পারি কঠিন, আরেকটা হচ্ছে তরল, আরেকটা হচ্ছে গ্যাস। এই তিন ধরনের পদার্থ তোমার আছে। কঠিন পদার্থ থাকে, তরল পদার্থ থাকে, আবার গ্যাসীয় পদার্থ থাকে। তিন ধরনের পদার্থ আছে। ভাই কার মধ্যে আসলে আন্তঃকণা আকর্ষণ সব থেকে বেশি? যেটা শক্তপোক্ত বেশি। ধরো এখানের মধ্যে আমার তিনজনের জন্য তিনটা পাত্র আছে, এর কাছে একটা পাত্র, এর কাছে একটা পাত্র, এর কাছে একটা পাত্র। দেখো যখন জিনিসপত্র কঠিন টাইপের হয়, জিনিসপত্র কঠিন, দেখবা কঠিন জিনিসে কণাগুলো অনেক কাছাকাছি অবস্থান করে, কঠিন জিনিসে কণাগুলো অনেক কাছাকাছি থাকে, যার কারণে আসলে একটা পদার্থ শক্ত হয়।
কঠিন পদার্থে কণাগুলো সব থেকে কাছাকাছি, গ্যাসীয় পদার্থে হালকা একটু দূরে, হালকা একটু দূরে, সরি তরল পদার্থে, গ্যাসীয় পদার্থে আরো দূরে। তুমি আমাকে বলো তো ভাইয়া এখানে কোন কণাগুলোর আকর্ষণ সব থেকে বেশি? গ্যাসীয় পদার্থের কণাগুলো থাকে এভাবে একটু দূরে দূরে, তরলে একটু কাছাকাছি, কঠিনের সব থেকে অণুগুলো কাছাকাছি থাকে। কখন? ধরো তোমার আর তোমার ফ্রেন্ড স্কুলে গিয়েছো, পড়াশোনা করতেছো, কখন দেখবা তুমি এবং তোমার ফ্রেন্ড সব থেকে কাছাকাছি কখন থাকো বলো তো আমাকে। বা আরেকটু যদি সহজে চিন্তা করি, তুমি স্কুলে গিয়ে কি সব ফ্রেন্ডের পাশে গিয়ে বসো? হ্যাঁ বসতে পারো, বাট স্পেশাল কেসে কি হয়, তোমার যার সাথে মনের মিল রয়েছে, তোমার যেই ফ্রেন্ডটা তোমার সব থেকে কাছে, তার পাশে গিয়ে বসো না? পুরো ক্লাস তার সাথে করো না? করো তো। তো তাহলে কি হয়, তার সাথে তোমার একটা ভালোবাসার বন্ধন রয়েছে, এটা একটা আকর্ষণ ভাইয়া। বুঝতে পেরেছো আমার কথা? সেম একই ভাবে কঠিন পদার্থে হয় কি, অণুগুলো কাছাকাছি থাকে, এখানে আন্ত আকর্ষণ সব থেকে বেশি। কি হয় বলতো ভাইয়া, কঠিন পদার্থে আন্তঃকণা আকর্ষণ সব থেকে বেশি। কেন? কারণ এদের আকর্ষণটা সব থেকে বেশি। এদের আকর্ষণটা কি হয় বলতো ভাইয়া, সব থেকে বেশি হয়। সব থেকে বেশি হয় কঠিনে, তারপরে হয় তরলে, তারপরে হয় গ্যাসীয়তে। বোঝাতে পেরেছি? প্রথমটা কি হয়, প্রথমটা হয় কঠিনে, তারপর তরলে, তার পরবর্তীতে কি হয় গ্যাসীয় পদার্থে। যার কারণে দেখো যেখানে আকর্ষণ সব থেকে বেশি, সেখানে ধরো তোমাদের একটা ক্লাসে 5 জন ফ্রেন্ডের অনেক ভালো বন্ধুত্ব আছে, তো সেই 5 জন বন্ধু সবসময় কাছাকাছি থাকবে না, সেখানে ওই 5 জন বন্ধুর মধ্যে আকর্ষণটা সব থেকে বেশি না? সেম একই ভাবে সব থেকে বেশি আন্তঃকণা আকর্ষণ সব থেকে বেশি, সব থেকে বেশি হচ্ছে কঠিন পদার্থে। তার পরবর্তীতে কি, তার পরবর্তীতে হচ্ছে তরল পদার্থ, তার পরবর্তীতে কি গ্যাসীয় পদার্থ, গ্যাসীয় পদার্থ। বুঝাইতে পারছি? এইটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ, যার প্রতি আকর্ষণ যত বেশি সে তত কাছাকাছি থাকে। দেখো কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ সব থেকে বেশি জন্যই তারা কাছাকাছি থাকে, তরল পদার্থে একটু দূরে, গ্যাসীয় পদার্থে সব থেকে দূরে। বলো দেখি বুঝাতে পেরেছি কিনা, বলো দেখি বুঝাতে পেরেছি? তাহলে তোমাদেরকে পোল দিব। ঠিক আছে, সুপার। চলো এবার একটা প্রশ্ন দিই, কোনটায় আন্তঃআণবিক আকর্ষণ সব থেকে বেশি? আমি তোমাকে 50% উত্তর করে দিই। সব থেকে বেশি হচ্ছে কঠিন পদার্থ, তারপর তরল পদার্থ, তারপর গ্যাসীয় পদার্থ। এখন আমি তোমাকে দেখি তুমি এই প্রশ্নটার উত্তর করতে পারো কিনা, দেখি একটু তোমার জ্ঞান দিয়ে এই প্রশ্নের উত্তর করতে পারো কিনা। আমি তোমাকে কুইজ দিচ্ছি ভাইয়া, দেখো।
ঠিক আছে, সুপার। দেখো এখানে যারা পারোনি তাদের জন্য আমি বলতেছি। দেখো এখানে কি হবে বলো ভাইয়া? বলছে আন্তঃকণা আকর্ষণ বল সব থেকে বেশি। কি বলছে? বল আন্তঃকণা আকর্ষণ বল সব থেকে বেশির কথা বলছে। তাহলে বেশি কোনটার হবে তুমি বলো তো আমাকে ভাইয়া? সব থেকে কঠিনটা বেশি। এখানে তোমার কঠিন পদার্থ কোনটা? কমন সেন্স দেখো। তুমি আমাকে বলো তো খাবার লবণ যে খাইছো কখনো, এটা তো তরকারিতে গিয়ে লিকুইড করে খাও বা যেভাবেই খাও না কেন, বাট বাজার থেকে যে লবণটা পাওয়া যায় এটা কি শক্ত অবস্থায় কিনতে পাওয়া যায় না? কঠিন অবস্থায় তো পাওয়া যায়। ওই যে দেখো না চারকোনা টাইপের লবণ তো খাইছো ভাইয়া সারা জীবন হইলো। তো লবণটা সবসময় কি থাকে? কঠিন অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? কঠিন। তাই এখানে লবণ হচ্ছে কঠিন পদার্থ। আচ্ছা তরল পদার্থ কোনটা? পানিটা কি একটা তরল পদার্থ না বলতো? এইটা তো বুঝো ভাইয়া, নাইতে ক্লাস 1-এ ভর্তি হইতে হবে। পানি। তার পরবর্তীতে দেখো তো কেরোসিন। কেরোসিনও কি হবে বলতো ভাইয়া? কেরোসিনও তো তরল পদার্থ। কেরোসিন কিন্তু এক ধরনের তেল, রাইট? কেরোসিনও হচ্ছে তরল পদার্থ। আর গ্যাসীয় পদার্থ কোনটা বলতো ভাইয়া? গ্যাসীয় পদার্থ হচ্ছে এখানে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড তো জানো কিভাবে ভাইয়া? জানো ওই যে আমরা ত্যাগ করার সময় নাক দিয়ে যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, ওটা কি নাক দিয়ে কি লোহার পাইপ বের হয়? নাক দিয়ে লোহার পাইপ বের হয় নাকি একটা আমি যে বের করলাম, এটা কি গ্যাস না? তাহলে কার্বন ডাই অক্সাইড। তাহলে সব থেকে বেশি কোনটার হবে? সব থেকে বেশি হচ্ছে লবণ, পানি, কেরোসিন, কার্বন। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে লবণ, খাবার লবণ। বোঝাতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছো? এবার বলো যারা যারা, অনেক স্টুডেন্ট ভুল করেছো, বলো তো ভুল করার পর এবার কি তোমার ভুলটা বুঝতে পেরেছো? তাহলে ইয়েস দিও তো ভাইয়া। যদি তুমি তোমার ভুলটা বুঝতে পারো তাহলে এবার ইয়েস দিও। তাহলে নেক্সট পার্টে চলে যাব আমরা। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? হোপফুলি এখন থেকে আর ভুল হবে না। এই যে দেখো এখানের মধ্যে একটা প্রশ্ন করছে সুন্দর, সেটা হচ্ছে ভাইয়া আন্তঃকণা আকর্ষণ এই জিনিসটা কি? আন্তঃকণা আকর্ষণ আমি বারবার বলছি, আন্তঃকণা আকর্ষণ জিনিসটা কি? এটা দেখি, এটা কয়জন বুঝে শুনে উত্তর দিতে পারো? এটার একটু উত্তরটা দিও, একটু বুঝে শুনে উত্তর দিও ভাইয়া, এটা ভাবার বিষয়। ভেবে চিন্তে উত্তর দিও যে আমার আসলে আন্তঃকণা আকর্ষণ জিনিসটা আসলে কি। ঠিক আছে, 80% স্টুডেন্ট বলছো যে ভাইয়া এটার উত্তর হচ্ছে পদার্থের কণাসমূহের আকর্ষণ। আসলে হয়েছে পদার্থের কণাসমূহের যে মধ্যে আকর্ষণ, সেটা কি আসলে বলা হয় আন্তঃকণা আকর্ষণ। এখানের মধ্যে আবারও একটা প্রশ্ন করছে, নিচের কোনটার আন্তঃকণা আকর্ষণ বেশি? রাজশাহী বোর্ড 2020 সালে একটা প্রশ্ন এসেছিল, আন্তঃকণা আকর্ষণ আসলে কোনটার তুলনামূলকভাবে বেশি? দেখি তো এইটা প্রশ্নের উত্তর তোমরা কয়জন করতে পারো? ভেবে চিন্তে উত্তর দিবা ভাইয়া।
আমি একটা প্রশ্ন করিয়ে মানে জাস্ট একটা বেসিক জিনিস সলভ করিয়েছি, বাকিগুলো তোমাদের দ্বারা করে নিচ্ছি, কারণ তোমরা আগে চিন্তা করো, উত্তর দাও। দেখো পোল চলে গিয়েছে। ঠিক আছে, দেখো আকর্ষণ সব থেকে বেশি কি, তোমাকে এখানে একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে। ভাইয়া সব থেকে বেশি কঠিন, তারপর বেশি হচ্ছে তরল, তারপর বেশি হচ্ছে গ্যাসীয়। এই তো, একটার পর আরেকটা। তুমি আমাকে বলো এখানের মধ্যে মিথেন, মিথেনটা হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ ভাইয়া। মিথেন দিয়ে কি করা হয় জানো? বসত বাড়ির যে গ্যাসের সিলিন্ডারের মধ্যে যে গ্যাসগুলো দেখো না, ওইগুলো বেসিক্যালি আসলে মিথেন। আচ্ছা, চুনা পাথর, চুনা না দেখলেও পাথর কথাটা থেকে তো কিছু শেখা উচিত। পাথর মানে কি? পাথর কি শক্ত জাতীয় না? এটা দেখে তো একটু গেস করা উচিত ভাইয়া, এটা চুনা পাথর হচ্ছে কঠিন। চুনা পাথর কি? চুনা পাথর হচ্ছে কঠিন। তার পরবর্তীতে সয়াবিন তেল, তেল যদি বলে যে কোনো তেল, সয়াবিন তেল, কেরোসিন তেল, এই যে দেখো তেল, কেরোসিনটাও তেল, সয়াবিনটাও তেল, দুইটাই কিন্তু তেল। তাহলে তেল কি জাতীয় পদার্থ? তরল জাতীয় পদার্থ। তাহলে সব থেকে বেশি চুনা পাথর, তারপরে তেল, তারপরে মিথেন। তাহলে উত্তর কি হবে? সব থেকে বেশি আসে চুনা পাথর, অর্থাৎ বি নাম্বারটা। ক্লিয়ার? সবাই বুঝতে পারছে? এইগুলো না একটু ভেবে চিনতে উত্তর না করতে পারলে কিন্তু প্যারা আছে। বুঝতে পারছি? এখন দেখো এখানের মধ্যে আরেকটা প্রশ্ন আছে, যেটা রাজশাহী বোর্ড 2016 সালে এসেছিল। কোনটির আন্তঃকণা আকর্ষণ সব থেকে কম? কমের কথা বলছে। প্রশ্নটা এবার ঘুরাই দিছে যে ভাইয়া এবার তুমি কোনটা খুঁজে বের করো। তাহলে নিশ্চয়ই গ্যাসীয় পদার্থ খুঁজে বের করো, দেখি কোনটা গ্যাসীয়। দেখি তো কয়জন পারো এটা। আমি তো সলভ করে দিচ্ছি, তার আগে তোমাদেরকে একটু দিয়ে টেস্ট করাচ্ছি যে তোমরা কতটুকু পারো আসলে। একটু করো, তাড়াতাড়ি খুঁজে বের করো বাবা। ঠিক আছে, অনেক স্টুডেন্ট পারছো, অনেক পারোনি। আবারও চলো যাই, একই জিনিস, কঠিন, তারপর তরল, তারপর হচ্ছে এখানে তোমাদের মানে স্ট্রাগল যেটা করো সেটা খুঁজে বের করা ভাই, কোনটা কঠিন তো কোনটা তরল। এভাবে তো দিবে না যে কোনটা আসলে আন্তঃআণবিক আকর্ষণ সব থেকে কম, কঠিন, তরল, গ্যাসীয়, এরকম অপশন দিবে না। এরকম এই যে দেখো বোর্ডের প্রশ্ন এরকম আসবে। তুমি আমাকে বলো মোম, স্বাভাবিকভাবে যে মোমটা তোমরা দেখতে পারো বাসার মধ্যে, মোম তো দেখেছো, মোমটা কি শক্ত অবস্থায় থাকে না? তাহলে এখানের মধ্যে সব থেকে কম বলছে, সব থেকে কম কিন্তু গ্যাসীয়। এখান থেকে তোমাকে গ্যাস খুঁজে বের করতে হবে। মোম কি স্বাভাবিকভাবে জ্বালানো অবস্থায় 3 অবস্থায় থাকলেও মোম কিন্তু স্বাভাবিকভাবে কঠিন অবস্থায় থাকে যখন বাজার থেকে কেনা হয়। তো স্বাভাবিকভাবে চিন্তা করো। তার পরবর্তীতে দেখো তুতে, তুতে হচ্ছে ব্লু ভিট্রিয়ল, তুতে তো নাম না শুনলেও বলি, তুতেও হচ্ছে একটা কঠিন পদার্থ। এখন এখানের মধ্যে দেখো পানি, পানিটা কি?
পানিটা হচ্ছে একটা তরল পদার্থ, ভালো কথা। এখন ভাইয়া আছে কি আসলে? একমাত্র প্রোপেন না, ধরো তোমরা প্রোপেন অন্য অধ্যায়ে শিখবা, এটা প্রোপেন তোমরা বেসিক্যালি শিখবা 11 নম্বর অধ্যায়। বাট তার আগে তুমি বলো, এইটা যদি হয় কঠিন, এটা যদি হয় কঠিন, এটা যদি তরল হয়, গ্যাসীয় কোনটা অ্যাকচুয়ালি? আসেই তো একটা অপশন, সেটা হচ্ছে প্রোপেন। তাহলে এখানে উত্তরটা কি হবে? গ্যাসীয়, সেটা হচ্ছে প্রোপেন। কি হবে? গ্যাসীয়তা হবে প্রোপেন। তার মানে সব থেকে, এই যে তার মানে এখানে সব থেকে কম কোনটা? প্রোপেনের। প্রোপেনটা কিন্তু আসলে এই যে অপশন নাম্বার সি। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে না এভাবে খুঁজে বের করতে হবে। তোমরা যদি সারা জীবন ভাবো আসলে যে ভাইয়া ওই কঠিন গ্যাস তরল এইগুলো লিখে লিখে দিবে, না। এটাও দেখো কুমিল্লা বোর্ড 2015 সালে আসছিল, আমি কিন্তু সলভ করে দিচ্ছি, বাট আমি আগে একটু টেস্ট করতেছি তোমরা কিরকম স্টুডেন্ট এগুলোর উত্তর করতে পারো। এবার যৌগ দিয়ে দিচ্ছে, দেখি তো যৌগ দিয়ে কেউ উত্তর করতে পারো কিনা। যৌগ দিয়ে কয়জন উত্তর করতে পারো দেখি তো। এটা মনে হয় না 10% স্টুডেন্ট উত্তর করতে পারবা, কোনো সমস্যা নেই, উত্তরটা করার অ্যাটলিস্ট চেষ্টা করো। দেখো আবার ওই একই জিনিস, সব থেকে বেশি কঠিন পদার্থ, তারপর তরল পদার্থ, তারপর গ্যাসীয় পদার্থ। তুমি আমাকে বলো এখানের মধ্যে কঠিন পদার্থ পানি কি? H2O মানে হচ্ছে এটা পানি। পানি, পানিটা কি পদার্থ? তরল না, তাহলে এটা হচ্ছে পানি। H2O যারা নাম জানো না, এটা কি, এটা নাম কি? এটা হচ্ছে পানির সংকেত হচ্ছে H2O। এটা কি? এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এইটা শিখেছ না, কার্বন ডাই অক্সাইডের সংকেত CO2। কার্বন ডাই অক্সাইড কি করি আমরা? নিঃশ্বাসে ত্যাগ করি। আবার এখানের মধ্যে NH3, এটাও কিন্তু গ্যাস। অ্যামোনিয়াটাও একটা গ্যাস। এই যে পটাশিয়াম ক্লোরাইড আছে না, এটা না এক ধরনের লবণ ভাইয়া, মুখস্থ রাখবা। দুই ধরনের লবণের নাম মুখস্থ রাখবা। লবণ কি বলেছি? লবণ, লবণ। একটা লবণের নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যেটা আমরা খাই, আর একটা থাকে পটাশিয়াম ক্লোরাইড। এই দুইটার নাম মনে রাখবা। পরীক্ষায় মাঝে মাঝে এই দুইটা অপশন দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করে যে নিচের কোনটা আসলে আন্তঃআণবিক আকর্ষণ সব থেকে বেশি, সেই ক্ষেত্রে এই দুইটা লবণ দেয়। সো লবণটা বেসিক্যালি এমনিতেই কঠিন পদার্থ। তাহলে এখানের মধ্যে লবণ কোনটা বলতো ভাইয়া? লবণ হচ্ছে কঠিন পদার্থটা। তাহলে এখানে কি হবে? পটাশিয়াম ক্লোরাইড। তাহলে এটা সব থেকে বেশি, তারপর এটা, তারপর এটা। তাহলে কোনটা সব থেকে বেশি বলতো ভাইয়া? পটাশিয়াম ক্লোরাইড। উত্তর হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। এই তো হয়ে গেল। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো কোনটার আন্তঃকণা আকর্ষণ সব থেকে বেশি। এটা আমি মাত্র বলছিলাম, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড কি অবস্থায় থাকে দেখি তো, এইটা খুঁজে বের করতে পারো কিনা দেখি। দেখছো এখান থেকে অনেক প্রশ্ন আসছে, কতগুলো যে প্রশ্ন আসছে ভাইয়া। আগের প্রশ্নটা বুঝলে লিখে নিলে এটা তোমরা অটোমেটিকলি, আগে আমি সংকেত দিয়ে লিখে দিছি, এখানে এরা যৌগের নাম দিয়ে দিয়েছে।
এই তো বুঝতে পারছো এখানে কঠিন কোনটা? এই যে জানো, এই যে মাত্র বললাম না, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের সংকেত। এই যে NaCl, আর সোডিয়াম ক্লোরাইডটা কি পদার্থ? কঠিন পদার্থ। এখানে কঠিন পদার্থ কোনটা? সব থেকে আন্তঃআণবিক আকর্ষণ কঠিন পদার্থের বেশি। এখানে কঠিন পদার্থ অ্যাকচুয়ালি কোনটা? কঠিন পদার্থ হচ্ছে এখানে সোডিয়াম ক্লোরাইড। কঠিন পদার্থ এখানে কি? সোডিয়াম ক্লোরাইড। বুঝাইতে পারছি? হোপফুলি বুঝতে পারতেছো তোমরা। দেখছো কত ভাবে আসছে। এই যে এখন আসো, এখন আসো আমরা নতুন একটা টপিক নিয়ে পড়াশোনা করব। এখন আমরা যেই টপিকটা নিয়ে, দেখো আমরা কিন্তু অনেক কোশ্চেন সলভ করলাম। এখন আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাপন। কি বলেছি? টপিকের নাম হচ্ছে ব্যাপন, তোমাদের বোর্ড বইয়ে দেয়া আছে ব্যাপন। ব্যাপন জিনিসটা কি? ব্যাপন জিনিসটা হচ্ছে বাংলা শব্দের অর্থ যদি বলি যে ভাইয়া ব্যাপন শব্দের অর্থ একদম বাংলা অর্থ কি? ব্যাপন শব্দের বাংলা অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া। কি পড়া? ছড়িয়ে পড়া। এটা তো ছয়ের জায়গায় কি হইলো দেখো, ব্যাপন অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া। ব্যাপন শব্দের অর্থ কি? ছড়িয়ে পড়া। কি পড়া? ছড়িয়ে পড়া। মানে এটা ছড়িয়ে পড়া মানে কি? ছড়িয়ে পড়া মানে চারদিকে ছড়িয়ে পড়া। এটা কি মানুষের মতো ছড়িয়ে পড়া? ওই রকম। যেমন দেখো, তোমার আম্মু যদি গরুর মাংস রান্না করে বাসায়, ধরো তোমার আম্মু রান্নাঘর থেকে গরুর মাংস রান্না করতেছে, তুমি পড়ার টেবিল থেকে বুঝে যাবা বাসায় তো আজকে হেভি খাওয়া দাওয়া হবে, উফ সেই, ওই মামা সেই খাওয়া হবে, রাইট? এরকম একটা ফিলিংস আসে না? ভালো লাগা কাজ করে না? আল্লাহ আজকে তো জমায় খাবো একদম, এরকম মনে হয় কি হয় না? অবশ্যই হয়। কিভাবে তুমি টের পাইলা? তোমাকে কি কানের মধ্যে এসে ভূত এসে ফিস ফিস করে বলে দিয়ে গেছে যে আসলে তোমার আম্মু আজকে এটা রান্না করতেছে? উত্তর না। ওই যে আম্মু যে রান্না করতেছে, তরকারির যে গন্ধটা, ওইটা তোমার নাক পর্যন্ত পৌঁছায় কেমনে? ওই গন্ধটা আস্তে আস্তে, দেখো না, আম্মু যখন রান্না করে ধোয়া উড়ে যায়, আস্তে 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 চারদিকে ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়ে একসময় তোমার নাকের কাছে আসে। এই যে দেখো কোনো একটা তরকারি রান্না হলো, তারপর সে চারপাশে ছড়িয়ে গেল, যাওয়ার পর তোমার নাক পর্যন্ত আসে, এই যে ছড়িয়ে পড়ার প্রসেস বা এই যে প্রক্রিয়াটা যে ছড়িয়ে পড়লো, এটাকে আসলে বাংলা ভাষায় আদর করে ব্যাপন বলা হয়। তাহলে ব্যাপন মানে ছড়িয়ে পড়া। হ্যাঁ, হতে পারে ধরো তুমি কয়েল লাগাই দিলা ঘরের মধ্যে, ধোঁয়াটা ছড়িয়ে পড়ে না? তাহলে এটাকে কি বলবো? এই যে ধোঁয়া যে চারপাশে ছড়িয়ে পড়ে, এটাকে বলবো আমরা ব্যাপন। তারপর চা খাও, চায়ের যে উপরের যে ধোঁয়াগুলো আস্তে আস্তে উপরের দিকে চারপাশে ছড়িয়ে পড়ে না, এটাকে কি বলবো? এটাকে ব্যাপন বলবো। তাহলে দেখো ব্যাপন কোন কোন মাধ্যমে হইতে পারে? ব্যাপন হতে পারে কঠিন মাধ্যমে, ব্যাপন হতে পারে কঠিন মাধ্যমে, ব্যাপন হতে পারে তরল মাধ্যমে, ব্যাপন হতে পারে গ্যাসীয় মাধ্যমে। তাহলে এই যে দেখো, কঠিন, তরল আর গ্যাসীয়, এই তিনটা মাধ্যমে কোন জিনিস যে ছড়িয়ে পড়া, কঠিন, আবার বলতেছি কঠিন, তার পরবর্তীতে কি? তরল এবং গ্যাসীয়, এই তিনটা পদার্থ চারপাশে ছড়িয়ে পড়ার যে প্রসেস বা প্রক্রিয়া, এটা কি আসলে বলা হয় ব্যাপন। যেমন ধরো একটা, এটা তোমার রুম, আগে এখানের মধ্যে ভালো করে খেয়াল করো, আগে এখানের মধ্যে একটা অণু ছিল, এখানে ছিল, এখানে ছিল। এখন পরবর্তীতে যেটা হয়েছে, এই অণুগুলো ধরো এই অণুগুলো চারপাশে ছড়িয়ে পড়বে। এইটা কেন নড়ে বাবা? এটারে আমি ডিলিট করে দিই। এই যে দেখো এবার, এই যে দেখো এই অণুগুলো, ধরো এটা তোমার ঘরের মধ্যে তিনটা অণু আছে, সে একটু পর চারপাশে ছড়িয়ে পড়তেছে এরকম, আলিফ লাইলা লো 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 লো। ধরো আগে ছিল এটা তোমার আম্মুর রান্নাঘর, গরুর মাংসের ফ্লেভার, আস্তে 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 তোমার নাকের কাছে পৌঁছে গেল। ধরো এটা তোমার নাক, নাকের কাছে পৌঁছে গেল। এই যে এভাবে অণুগুলো চারপাশে, এই যে দেখো এরকম করে অণুগুলো চারপাশে এভাবে ছড়িয়ে পড়তেছে না? এই যে এভাবে ছড়িয়ে পড়তেছে না? এভাবে ছড়িয়ে পড়ার প্রসেস বা প্রক্রিয়াটাকে কি বলা হয়? ব্যাপন বলা হয়। কথা বুঝতে পারছো? তো এরকম করে সংজ্ঞা আসতে পারে। যেমন দেখো, এই যে দেখো কোন বোর্ডে আসছে, ময়মনসিংহ বোর্ড 23 সালে এসেছে। এটা ক নাম্বার প্রশ্নে আসে, এমসিকিউতে আসে। কোন পদার্থে কঠিন গ্যাসীয় স্বতঃস্ফূর্ত বা সমভাবে ছড়িয়ে পড়ার যে, স্বতঃস্ফূর্ত মানে কি? স্বতঃস্ফূর্ত শব্দের অর্থ হচ্ছে নিজে নিজে। স্বতঃস্ফূর্ত মানে কি? নিজে নিজে। আচ্ছা, তোমার আম্মুর যে তরকারি রান্না যে করতেছিল, তোমার নাকে যে আসলো, এটা কি কেউ পাঠাই দিছে? সু মন্তর সু, আমার মেয়ের কাছে যা, আমার মেয়ের ছেলের নাকের কাছে যা, এরকম হয়? নিজে নিজে চলে আসে না?
সমানভাবে চলে আসে না। তুমি তুমি গন্ধ পাইলে তোমার ভাইয়াও তো পাবে, তোমার ভাই যদি পাশে পড়ে বা বোন যদি পাশে পড়ে পাবে কি পাবে না, কারণ ওই গ্যাসের গন্ধটা সমানভাবে চারপাশে ছড়িয়ে পড়ছে। তো এই যে দেখো এটা কি বলছে, স্বতঃস্ফূর্ত অথবা সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকে কি বলবো, ব্যাপন বলবো। বলো তো দেখি এটা বুঝতে পেরেছো কিনা। এটা দেখি কুইজের উত্তরটা দেখি। ওমা, ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে কি বলা হয়, এর তো অপশনই নাই। দেখি ছড়িয়ে পড়ার পথ, নিঃসরণ, ব্যাপন। নাও দেখি, এবার উত্তর দাও দেখি, এবার উত্তর দাও দেখি। এবার উত্তরটা তাড়াতাড়ি জানাই দাও। সুপার, তাহলে তোমার সংজ্ঞাটা হোপফুলি পারবা এখন থেকে। এখন কাহিনী হচ্ছে ব্যাপন নিয়ে না শুধু এতটুকু কাহিনী হয় না, ব্যাপন নিয়ে কাহিনী হয় অন্য জায়গায়। কোন জায়গায় ভাইয়া, আমি তোমাকে দেখাচ্ছি। এই যে দেখো এরকম টাইপের প্রশ্নতে, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো এরকম টাইপের একটা প্রশ্ন দিয়ে দেয়, দেওয়ার পরে তোমাকে পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করবে নিচের ব্যাপন হার কোনটা সব থেকে বেশি অথবা ব্যাপন হার সব থেকে কম। দেখো এখানের মধ্যে দেখো প্রশ্নটা দেখো ভালো করে খেয়াল করো। প্রশ্নটা জিজ্ঞেস করেছে কোনটির ব্যাপন হার সব থেকে বেশি। কার ব্যাপন হার বেশি? ব্যাপন হার মানে কি, তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে, তাড়াতাড়ি ছড়িয়ে যায় চারদিকে। যেমন আমি তোমাকে একটা ভালো কথা বলি, ধরো হচ্ছে গিয়ে তোমার আম্মু দুইটা তরকারি রান্না করছে, একটা গরুর মাংস আর একটা ধরো মাছ রান্না করছে। তো দুইটা তোমার আম্মু রান্নাঘর থেকে রান্না করছে। এখন এমন তো হতে পারে না তুমি গরুর মাংস আর মাছ এই নাক দিয়ে এসে গরুর মাংসের গন্ধ ঢুকলো, এই নাক দিয়ে মাছের গন্ধ ঢুকলো, কোনোটা একটা গন্ধ তো তাড়াতাড়ি তোমার নাকে পৌঁছাবে। এই যে তাড়াতাড়ি কে আসলে ছড়িয়ে পড়তে পারে, এটাই ব্যাপন হার। ব্যাপন হার মানে তাড়াতাড়ি ছড়িয়ে পড়া। বুঝাতে পেরেছি ব্যাপন হার মানে কি? ব্যাপন হার মানে হচ্ছে তাড়াতাড়ি চারদিকে ছড়িয়ে পড়া। তো এই যে ছড়িয়ে পড়ার ক্ষমতাটা কার বেশি, এটাকেই বলা হয় ব্যাপন হার। মানে ব্যাপন হার মানে কি? ব্যাপন হার মানে হচ্ছে তাড়াতাড়ি কে ছড়িয়ে পড়তে পারে। ব্যাপন হার শব্দের অর্থ হচ্ছে ভাইয়া তাড়াতাড়ি আমার কে চারপাশে ছড়িয়ে পড়তে পারে। যে তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে তার ব্যাপন হারটা বেশি, যে তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারবে না তার ব্যাপন হারটা তুলনামূলকভাবে কম। যেমন চিন্তা করো তোমার দুইজন বন্ধুর কথা চিন্তা করো। একজন বন্ধু এইটা, একজন বন্ধুর ওজন চিন্তা করো, একজন বন্ধুর ওজন 50 কেজি, সে দৌড়াবে। আরেকজন বন্ধুর ওজন চিন্তা করলাম, আরেকজন বন্ধুর ওজন 500 কেজি। কত কেজি? 500 কেজি। দুইজন যদি দৌড়ানো শুরু করে, দুইজন যদি দৌড়ানো শুরু করে, কে মনে হয় কে আগে পৌঁছাবে? ধরো এটা আমাদের দৌড়ানোর শেষ প্রান্ত। ব্যাপন হার মানে কি? ছড়িয়ে পড়া। দুইজনের মধ্যে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। তুমি চিন্তা করে দেখো দুইজনকে যদি দৌড়াইতে দেয়া হয় তাহলে বলো তো কোন বন্ধুটা আগে পৌঁছাবে? বললাম বন্ধু এ, এটা বন্ধু বি। তোমরা বলো তো
বা এই বন্ধুটার নাম হচ্ছে বন্ধু ইয়েস, আর এই বন্ধুর নাম হচ্ছে নো। এখন তোমরা আমাকে বলো কোন বন্ধুটা তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে বা তাড়াতাড়ি ওই প্রান্তে যেতে পারবে, বলো। তোমরা আমাকে ইয়েস নো এর মাধ্যমে জানাও তো দেখি তো, কে আগে আসলে হচ্ছে দুই বন্ধুর মধ্যে আজকে ব্যাপক দৌড়াদৌড়ি হবে, একজনের 50 কেজি আর একজনের 500 কেজি, কে তাড়াতাড়ি দৌড়াইতে পারবে বলে তোমার মনে হয়? তো তাড়াতাড়ি কমেন্টে জানাও বাবা। সুপার। এখন কে জিতবে? এটা তো কমন সেন্স যে ভাই যার ভর তুলনামূলকভাবে কম, এ দেখবা দৌড় 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 এই প্রান্তে পৌঁছে গেছে, পার হয়ে গেছে, এই প্রান্ত থেকে এই প্রান্তে পার হয়ে গেছে। আর এই বন্ধু, এই বন্ধুর কি হবে? এই বন্ধু দৌড়াইতে দৌড়া 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 দৌড়ে এই জায়গায় এসে আস্তে আস্তে দেখবা অর্ধেক আস্তে আস্তে ও পার হয়ে চলে গেছে, রাইট? এটা সীমানা, অর্ধেক যাইতে ও আসলে পার হয়ে যাবে। এখান থেকে একটা শিক্ষা নিতে হবে, কে বেশি দৌড়াইতে পারে? যার ভর কম। তাহলে মনে রাখতে হবে যার ওয়েট কম, যার ভর কম, সে দৌড়াইতে পারে বেশি। তাহলে যার ভর কম তার ব্যাপন হার বেশি, ব্যাপন হার বেশি। কি বলেছি বলতো? যার ভর কম তার ব্যাপন হার বেশি। তাহলে প্রশ্ন যখন পরীক্ষার মধ্যে আসবে, ভাই কার ভর কম, এখানে কিছু জিনিসের ভর তোমাকে জানতে হবে। তো যেমন আমি তোমাকে একটা জিনিস দেখাই, এরকম একটা এমসি, কার ব্যাপন হার সব থেকে বেশি? তাহলে যার কি হবে বলতো? যার ভর কম তার ব্যাপন হার বেশি। এখন এখানের মধ্যে কয়েকটা মৌলের নাম দিয়ে দিছে, দেখো N2O1 এটা একটা, তার পরবর্তীতে N2O, তারপর C2H6। এই যৌগগুলোর নাম লিখে নেই, কিভাবে ভর বের করতে হয় এটা আমি শিখাচ্ছি। N2O1, ওয়ান দেয়া না দেয়া একই কথা। তার পরবর্তীতে N2O, এখানে ওয়ান দেয়া না দেয়া একই কথা। C2H6, তার পরবর্তীতে C2H4। ভাইয়া আমি এইগুলোর ভর কিভাবে বের করব? খুবই সোজা। আগে তোমার কিছু মৌলের ভরের মান মুখস্থ রাখতে হবে, এটা একটু খাতায় তুলো, এইটা একটু খাতার মধ্যে তুলো। যেমন কিছু কিছু জিনিসের ভর মুখস্থ রাখবা, যেমন হাইড্রোজেনের ভর মনে রাখবা 1 গ্রাম, একটা হাইড্রোজেনের ভর 1 গ্রাম। কার্বনের ভর 12 গ্রাম, একটা কার্বনের ভর। তার পরবর্তীতে অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, নাইট্রোজেনের ভর 14 গ্রাম, একটা করে কিন্তু। অক্সিজেনের ভর 16 গ্রাম, সালফারের ভর 32 গ্রাম, ক্লোরিনের ভর 36.5 গ্রাম। এইটা তোমাকে একটু খাতার মধ্যে লিখে নিতে হবে, এটা একটু খাতার মধ্যে লিখে নাও। আমি এই ভরগুলো লিখে দিলাম। এটা একটু খাতার মধ্যে তুলে নাও। খাতায় তোলা হলে আমাকে বলো ভাইয়া তুলেছি বা ইয়েস দাও, ভোট পোল পোল দাও, ইয়েস তোলা হয়েছে।
তোলা হয়েছে? গুড। ধরো তোমাকে বললো CH4, এটার ভর বের কর। কিভাবে এটার ভর বের করবা দেখো, এখানের মধ্যে কার্বন কয়টা বলো? কার্বন একটা না? তাহলে একটা কার্বনের ভর কত? দেখো একটা কার্বনের ভর 12 গ্রাম, 12 লিখবা, যোগ হাইড্রোজেন কয়টা? চারটা না? একটা হাইড্রোজেনের ভর 1 গ্রাম হলে চারটার ভর 4 গ্রাম, তাহলে টোটাল ভর হয় 16 গ্রাম। এইভাবে হিসাব করতে হয়। বোঝাতে পেরেছি কিভাবে হিসাব করতে হয়? বুঝতে পেরেছো? তাহলে হোপফুলি বুঝতে পারছো। তাহলে এভাবে তুমি ভর হিসেব করবে। এছাড়া ধরো তোমাকে জিজ্ঞেস করলো যে ভাইয়া কার্বন ডাই অক্সাইড এই জিনিসটার ভর তুমি বের করো, তাহলে এখানে তুমি খেয়াল করো তো ভাইয়া কার্বন কয়টা? একটা কার্বনের ভর কত? 12, তুমি 12 দিবা, যোগ অক্সিজেনের ভর কত? অক্সিজেনের ভর 16, একটার ভর 16, এখানে আছে দুইটার ভর 16 দুগুণ 32, তাহলে দুইটার ভর হচ্ছে 44 গ্রাম। বুঝাতে পেরেছি? এভাবে ভর না বের করলে কিন্তু বুঝতে পারবে না কার ব্যাপন হার বেশি কার ব্যাপন হার কম। সেম একই ভাবে দেখো, ভালো করে খেয়াল করো ভাইয়া, এই জিনিসগুলো কিন্তু শিখতে হবে। তার পরবর্তীতে তোমাকে প্রশ্নের মধ্যে জিজ্ঞেস করলো ভাইয়া বলো তো দেখি এখানের মধ্যে ধরো হচ্ছে এস O2, এটার ভর কত? তো যখন তোমাকে SO2 জিজ্ঞেস করবে একটা সালফারের ভর কত? একটা সালফারের ভর 32, তাহলে এটার ভর 32, যোগ একটা অক্সিজেনের ভর হচ্ছে 16, দুইটা আছে, 16 দুগুণ 32, তাহলে এখানে দুইটার ভর হচ্ছে 64 গ্রাম। বলো তো দেখি এভাবে বের করতে পারবা কি পারবা না? বলো, পারলে ইয়েস বলো যে ভাইয়া এভাবে আমরা যোগ করে করে যে জয়টা দিবে ততগুলো ভর যোগ করে দিব। এভাবে ভর বের করতে পারবা? এভাবে ভর বের করতে পারলে বলো ইয়েস পারবো ভাইয়া। তাহলে আমরা ডিটেলস অন্য যে এমসিকিউ গুলো রয়েছে এই টাইপের এমসিকিউ গুলো সলভ করতে যেতে চাই। পারবা? পারলে বলো ইয়েস ভাইয়া বের করতে পারবো। তাহলে তোমাদের একটা ফাটাফাটি পরীক্ষা নেই আমি, কুইজ হচ্ছে, কুইজে ইয়েস নো দাও, নয়তো বা আরো দেখাই দেই কিভাবে ভর বের করতে হবে। হিসাব সোজা, যে যতগুলো তার সাথে ততগুলোই তো দিতে হবে গুণ করে। সাবাস, পারবা সবাই। চলো তোমাদের জন্য একটা অগ্নি পরীক্ষা হোক। এখানের যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোর মধ্যে কার ভর বেশি কার ভর কম এইটা একটু খুঁজে বের করো। যার ভর কম তার কিন্তু দেখো এখানে যার ভর কম তার ব্যাপন হার বেশি, তাহলে ভর কম কার এটা খুঁজে বের করতে হবে। দেখি তো খুঁজে বের করতে পারো কিনা, দেখি তো খুঁজে বের করতে পারো কিনা তুমি। এটা একটু খুঁজে বের করো, হিসাব নিকাশ করে চিন্তা করে খুঁজে বের করো, দেখি কতটুকু পারো তুমি। আরে সবগুলো উত্তর দিছে, চলো খুঁজে বের করি, খুঁজে বের করি। প্রথম অপশনটা কি? N2। দেখো আমরা এখানে ভরগুলো লিখি। নাইট্রোজেনের ভর দেখো খাতার মধ্যে লিখেছ 14 গ্রাম, দেখো তো নাইট্রোজেনের ভর কত? 14 গ্রাম লিখে আছে সবগুলো। অক্সিজেনের ভর হচ্ছে 16 গ্রাম, বুঝছো? আর কে? কার্বনের ভর হচ্ছে 12 গ্রাম, হাইড্রোজেনের ভর হচ্ছে 1 গ্রাম। এইগুলো কিন্তু তোমার খাতার মধ্যে দেখো লেখা আছে, এইগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, পারতে হলে এইগুলোর মধ্যেই আছে। এখন চলো আমরা খুঁজে বের করার চেষ্টা করি।
এখানের মধ্যে দেখো একটা নাইট্রোজেনের ভর যদি 14 গ্রাম হয়, নাইট্রোজেন আছে 2টা, তাহলে কত হবে 14 একটা, তাহলে 2টার ভর 14 গুণন 2, যা ভেঙে করলাম। একটা অক্সিজেনের ভর কত, একটা অক্সিজেনের ভর 16, তাহলে 16, তাহলে 28 আর 16 হচ্ছে 44 গ্রাম। এখন এখানে দেখো 2টা নাইট্রোজেন আছে, তাহলে একটা নাইট্রোজেনের ভর কত 14, 2টার ভর হচ্ছে 14 গুণন 2, 14 দুগুণ 28, একটা অক্সিজেনের ভর কত 16, তাহলে কি 16। তাহলে এখানে দেখো ভালো করে খেয়াল করো, ভালো করে বুঝছো কিন্তু ভাইয়া, এখানে কি হবে 14 দুগুণ 28, 28 আর 16 কত, এটার ভর একই জিনিস। এখানে দেখো 2টা কার্বন, একটা কার্বনের ভর কত 12, 2টার ভর 12 যোগ 24 যোগ একটা হাইড্রোজেনের ভর হচ্ছে 6, সো একটা হাইড্রোজেনের ভর 1, 6টার ভর 6, তাহলে টোটাল তল কত 30 গ্রাম। তার পরবর্তীতে দেখো 2টা কার্বনের ভর, একটা কার্বনের ভর 12, 2টার ভর 12 গুণন 2, 4টা হাইড্রোজেনের ভর 4, তাহলে 12 দুগুণ 24 আর 4 28 গ্রাম। আমি কি বলছি, ব্যাপন হার বেশি মানে কি, কে তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে, কে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, যার ভর তুলনামূলকভাবে কম হয় সে আসলে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। এখানে এইটার ভর হচ্ছে 44 গ্রাম, এইটার ভর হচ্ছে 44 গ্রাম, এটা হচ্ছে 28 গ্রাম, এটা হচ্ছে সরি এটা 30, এটা 28। কার ভর তুলনামূলকভাবে কম, কার ভর কম, ভর কম হচ্ছে C2H4, তাহলে এটা হচ্ছে আমার উত্তর। আল্লাহ, সব থেকে কম স্টুডেন্ট উত্তর দিছো ডি ব্যাপারটা, বুঝতে পারছো? খুঁজে বের করতে হবে। এইটা প্রথম দিকে একটু প্যারা লাগতে পারে, বাট জিনিস তো সোজা। একটা কলার দাম 2 টাকা হলে 5টা কলার দাম কত, 5 দুগুণ 10, তাহলে একটা কার্বনের ভর 12 হইলে 2টার ভর কত, 12 দুগুণ 24, যে একটার ভর কত, যে 12, এটা মুখস্থ, 2টা কার্বন 12 দুগুণ 24, একটা হাইড্রোজেনের ভর 1, 6টা হাইড্রোজেনের ভর 6, যোগ করো। বুঝছো সবাই? বলো তো ভাইয়া, এই যে এত স্টুডেন্ট যে ভুল করলা, বুঝলে ইয়েস দাও তো যে ভাইয়া বুঝেছি, পোল দিয়েছি, বলো বুঝলে বলো। ঠিক আছে, চলো আমি তাহলে, তোমরা যেহেতু বুঝতে পেরেছো, আমি তাহলে আরো প্রশ্ন দিই। এই যে যেমন দেখো এটার উত্তর হচ্ছে ডি নাম্বার। চলো অন্য প্রশ্ন দিই, কোনটার ব্যাপন হার অধিক, খুঁজে বের করো দেখি কেমন পারো তোমরা, কিরকম বুঝলা তোমরা, কোনটার ব্যাপন হার অধিক। এবার দেখি তো তুমি খুঁজে বের করতে পারো কিনা, খুঁজে বের করো দেখি। ভেবে চিনতে দাও, সময় নিয়ে দাও। আমি ভরগুলো না হয় লিখে দিলাম, তোমাদেরকে তখন বলছিলাম খাতায় লিখো। হাইড্রোজেনের ভর, একটা হাইড্রোজেনের ভর 1 গ্রাম, কার্বনের ভর হচ্ছে, একটা কার্বনের ভর 12 গ্রাম, অক্সিজেনের ভর 16 গ্রাম, নাইট্রোজেনের ভর 14 গ্রাম, সালফারের ভর 16 গ্রাম। পারছো মোটামুটি 50% স্টুডেন্টই পেরেছো। চলো আমি একবার দেখিয়ে দিই। দেখো তো এখানে একটা হাইড্রোজেনের ভর যদি 1 গ্রাম হয়,
দুইটা হাইড্রোজেনের যে সংখ্যাটা দেখো নিচে, দুইটা হাইড্রোজেনের ভর 2 গ্রাম। তারপরে দেখো একটা কার্বনের ভর কত, 12, তাহলে একটা কার্বনের ভর একটাই আছে তাই 12 যোগ একটা অক্সিজেনের ভর কত, 16, একটা অক্সিজেনের ভর 16, তাহলে কত হয় 28 গ্রাম। ভালো কথা। নাইট্রোজেনের ভর কত, একটা নাইট্রোজেনের ভর হচ্ছে 14 যোগ তিনটা হাইড্রোজেনের ভর কত, তিনটা, এখানে দেখো একটা হাইড্রোজেনের ভর যদি 1 হয়, তিনটা হাইড্রোজেনের ভর হচ্ছে 3, তাহলে কত হবে 17 গ্রাম, রাইট। তার পরবর্তীতে দেখো SO2, একটা সালফারের ভর কত, 16, তাহলে একটাই আছে তাই 16 যোগ অক্সিজেনের ভর কত, অক্সিজেনের ভর হচ্ছে 16, সরি একটা সালফারের ভর তো 32 হবে, সরি 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 সরি, সালফারের ভর 32 বাবা, এটা একটু ঠিক করে নিও, সালফারের ভর 32, তাহলে একটা সালফারের ভর কত, একটা সালফারের ভর 32, আর এখানে দুইটা অক্সিজেন আছে, একটা অক্সিজেনের ভর 16 হলে দুইটা অক্সিজেনের ভর 16 দুগুণ কত হবে 32, তাহলে কত হবে এখানের মধ্যে 64 গ্রাম। বুঝাইতে পারছি, বুঝাইতে পারছি। সো এখানে উত্তর কোনটা হবে বলো, আমি কি বলছি ব্যাপন হার সর্বাধিক, অধিক কার বলো, যার ভর কম। এখন তুমি বলো তো এখানের মধ্যে কার ভরটা কম, সব থেকে কম ভর হচ্ছে হাইড্রোজেনের, উত্তর কোনটা হবে এটা। বুঝাইতে পারছি, এরকম করে ভরগুলো যদি জাস্ট যোগ করে বের করতে পারো তাহলে উত্তর পারবে। এবার আসো কোনটার ব্যাপন হার কম, এবার কি বলছে কম, কম কার, বেশি যদি হয় যার আণবিক ভরটা কম সে তাড়াতাড়ি ছড়ায় পড়তে পারে, তাহলে এবার বলছে কে কম দৌড়াইতে পারে, তাহলে কে কম দৌড়াইতে পারবে, যার ভর কম হবে সে তার আসলে কি হবে, সরি যার ভর বেশি হবে সে তো আসলে বেশি দৌড়াইতে পারবে না, তার ব্যাপন হার কমে যাবে। এই জিনিসগুলো তো বুঝতে হবে ভাইয়া, নয়তো পরীক্ষার হলে ডাব্বা মেরে দিয়ে আসবে। চলো দেখি কার ভরটা বেশি, কে বলতে পারবা। দেখি কে পারো এটা। চলো খুঁজে বের করি, কি কি বারবার লিখে দিচ্ছি, তোমার খাতায় দেখবা লেখা আছে কার্বন 12 গ্রাম, হাইড্রোজেন একটা 1 গ্রাম, নাইট্রোজেন একটা 14 গ্রাম, রাইট, সালফার একটা 32 গ্রাম, ক্লোরিন একটা 36.5, সরি 35.5 গ্রাম। জাস্ট হিসাব নিকাশ করবা ভাইয়া। দেখো এখানে একটা কার্বনের ভর 12 গ্রাম, চারটা হাইড্রোজেনের একটার ভর 1 যদি হয়, চারটার ভর 4, তাহলে এটা কত হবে 16 গ্রাম। এখানে কি হবে বলো, নাইট্রোজেনের একটার ভর 14, তিনটা হাইড্রোজেনের ভর 3, তাহলে কত হয় 17 গ্রাম। তাহলে এখানে দেখো হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেনের একটা হাইড্রোজেনের ভর 1, দুইটার ভর 2 যোগ সালফারের ভর কত 32, তাহলে কত হবে 34 গ্রাম। তার পরবর্তীতে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেনের ভর 1 যোগ ক্লোরিনের ভর 35.5, তাহলে টোটাল কত হবে 36.5, 36.5 গ্রাম। তাহলে এখন আমার কি বলছে কম, যার ভরটা বেশি সে আসলে
কম তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে। তাহলে এখানের মধ্যে কে কার ভর বেশি বলতো? এই জিনিসটার ভর বেশি না 36.5। তাহলে উত্তর কি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। বাবা রে, সবাই বুঝছো? বুঝলে একটু বলো ইয়েস পোলের মাধ্যমে যে ভাইয়া বুঝেছে। এগুলো বুঝতে হবে, নয়তোবা যদি তুমি হিসাব নিকাশ করতে না পারো তাহলে কিভাবে হবে বলো? সহজ জিনিস, যে যতগুলো ততগুলো দিয়ে ওই সংখ্যার তার ভরটা দিয়ে গুণ করব। একটা হাইড্রোজেনের ভর 1 হইলে 5টা হাইড্রোজেনের ভর 5। সহজ হিসাব। বলো দেখি বুঝেছো কিনা? ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাই। দেখছো এটার উত্তর হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। কোনটার ব্যাপন হার কম? আবারও একই প্রশ্ন দিস, দেখি তো এটা খুঁজে বের করতে পারো কিনা। এইটা লাস্ট কুইজ, এটা তো অ্যাটলিস্ট খুঁজে বের করতে পারা উচিত। এটা কিছুই বলবো না, তোমরা খুঁজে বের করো জাস্ট। সাবাস, অনেকে পারছো, অনেকে আবার ভুলভাল উত্তর দিছো। খুব কম সংখ্যক স্টুডেন্ট পেরেছো। দেখো লিখে দিই আবার, যাও। নাইট্রোজেনের ভর 14 গ্রাম, কার্বনের ভর 12 গ্রাম, অক্সিজেনের ভর 16 গ্রাম, হাইড্রোজেনের ভর 1 গ্রাম। এখন দেখো এখানে ভালো করে খেয়াল করো, দুইটা নাইট্রোজেন, একটা নাইট্রোজেনের ভর 14, দুইটার ভর 28 গ্রাম। একটা কার্বনের ভর 12, একটা অক্সিজেনের ভর কত? 16, দুইটা অক্সিজেনের ভর 16 দুগুণ 32, অর্থাৎ এটার ভর হচ্ছে 44 গ্রাম। বের করতে হবে তো। একটা অক্সিজেনের ভর 16, দুইটার ভর 32 গ্রাম। হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা হাইড্রোজেনের ভর 1, ক্লোরিনের ভর 35.5, তাহলে কি হবে? 36.5 গ্রাম। তাহলে এখানে কি কি হবে? এই যে দেখো, এটা হচ্ছে 28, এটা হবে 44, এটা হবে 32, এটা হচ্ছে 36। তাহলে কোনটা সব থেকে, দেখো কি বলছে, ব্যাপন হার কম বলছে। কি বলছে? ব্যাপন হার সব থেকে কম। কম কার? যার ভর বেশি। এখানে ভর কোনটার বেশি? কার্বন ডাই অক্সাইড। উত্তর কি হবে? কার্বন ডাই অক্সাইড। অনেক কম স্টুডেন্ট পারছো, সবাই ধান্দাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিছে। যাক, এই পর্যন্ত পড়াশোনা থাকলো। আচ্ছা তোমরা কি আমাকে একটা কথা বলো, যে ক্লাসের মধ্যে আমরা কিন্তু অলরেডি আমরা 3 নাম্বার চ্যাপ্টার শুরু করে দিয়েছি। তোমরা যারা এখন আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হওনি, এই যে ক্লাসগুলো, এগুলো কিন্তু আরো ডিটেইলস আকারে মোমবাতি, কোশ্চেন সলভ, বোর্ড প্রশ্ন সলভ, এই জিনিসগুলো কিন্তু ক্লাসের মধ্যে অনেক সুন্দর করে গুছিয়ে দেখিয়ে দিয়েছি। তো তোমরা যদি এরকম থাকো কেউ যে ভাই আমরা এখনো অনলাইন ব্যাচে ভর্তি হইনি বাট ভর্তি হতে চাই, এরকম স্টুডেন্ট থাকলে একটু ইয়েস দাও তো।
বলে যে ভাই আমরা এখনো ভর্তি হইনি, বাট নেক্সট ইনশাল্লাহ আমরা দেখতে চেয়েছিলাম ক্লাসগুলো কিরকম হয়, এর ভিত্তিতে ভর্তি হতে চেয়েছিলাম, তার একটু ইয়েস দিও। ঠিক আছে, অনেকেই জানাচ্ছ। ঠিক আছে, অনেকে জানাচ্ছ ভাইয়া ভর্তি হব, ভর্তি হইনি এখনো। ঠিক আছে, তো তোমরা যারা যারা ভর্তি হওনি, ভর্তি হবা ইনশাআল্লাহ, তোমাদের সাথে কিন্তু ক্লাসে দেখা হয়ে যাবে। আমাদের 1 নাম্বার চ্যাপ্টার পড়ানো শেষ, 2 নাম্বার চ্যাপ্টারও পড়ানো শেষ, এখন কিন্তু 3 নাম্বার চ্যাপ্টারও পড়ানো চলতেছে আসলে। তো যেহেতু রানিং চলতেছে ইনশাআল্লাহ, তোমরা যদি ক্লাসে ভর্তি হয়ে যাও আমাদের সাথে কিন্তু দেখা হয়ে যাবে ক্লাসে। ক্লাসে কিন্তু মডেল টেস্ট দিতে পারবা, অনেক কিছুই করতে পারবা। হোপফুলি সবাই আজকের ক্লাসের পড়াগুলো ঠিকঠাক মতো বুঝতে পেরেছো। বাসায় একটু প্র্যাকটিস করো, ভরগুলো নির্ণয় করা যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে যদি বাসায় একটুখানি প্র্যাকটিস করো, দেখবা যে সবকিছু ইনশাল্লাহ পারতেছো। গাইড বা টেস্ট পেপার যেই বইটাই থাক সেটা যদি তুমি খোলার পরবর্তীতে দেখবা ইনশাল্লাহ সবকিছু আমার পড়ানো থেকে, ব্যাপনহাট থেকে এইগুলোই আছে, জাস্ট খুলে দেখো। সো সবাই ভালো থাকবা, মেইন কোর্সে দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।